আমরা আজকে কভার করব স্টেটর ওয়াইন্ডিং ফর অ্যান অল্টারনেটর। সো অল্টারনেটরের প্রিভিয়াস লেকচার থেকে আমরা দেখেছি যে আমাদের একটা রোটর আছে। সেই রোটরে ২ টা বা ৪ টা পোল থাকতে পারে। বেসিক্যালি আমরা রোটরে আমাদের পাওয়ার সাপ্লাইগুলো দেই হচ্ছে স্লিপ রিংয়ের মাধ্যমে। সো আমি যদি আম লেটস সে আমি ৪ টা পোল ক্রিয়েট করলাম এখানে নর্থ, সাউথ, নর্থ, সাউথ। তাহলে সেক্ষেত্রে আমার একটা খুব বেসিক একটা অল্টারনেটরের আমার ওয়াইন্ডিংটা আমি কেমনে করব সেটা আমি দেখতে চাচ্ছি। সো আম আমাদের 3 ফেজ মোটর। আমরা এখানে বলছি আমার পোল হচ্ছে ৪ টা। আমি বলছি যে আমার টোটাল স্লট হচ্ছে ১২ টা। ৪ টা পোলের জন্য ১২ টা স্লট লাগছে কারণ যেহেতু আমাদের 3 ফেজ আমরা আরেকটু হয়তো দেখলে বুঝবো। সো এখানে যেটা হয় যে আমার ধরা যাক আমার ফেজ 1 এখানে, ফেজ 2 এখানে, ফেজ 3 এখানে। তার মানে এগুলো আবার 1, 2, 3, 1, 2, 3 এভাবে করে টোটাল আমাদের ১২ টা স্লট থাকবে। আমি যদি একটু খেয়াল করি যে আমরা আসলে আম আ যখন আমার কাছে এই স্টেটারটা আছে, যে ১২ টা স্লট আছে এবং আমার কাছে ৪ পোলের একটা রোটর আছে, তখন আমি ওয়াইন্ডিংটা আসলে কেমনে করব? খুব বেসিক একটা মোটর। সো আমি যেটা চাই যে, যেহেতু আমার ৪ টা পোল আছে, সো আমি এক্সপেক্ট করছি যে ধরা যাক আমি যদি কোনো একটা তার এদিক দিয়ে অর্থাৎ এই পয়েন্টটা থেকে আমি যদি ঢুকাই, লেটস সে এখান থেকে। সো আমি একটু জিনিসটা আবার একটু এক্সপ্লেইন করার ট্রাই করি। সেটা হচ্ছে আমার একটা তার যখন ভিতরের দিকে ঢুকছে তখন সেটাকে আমি ক্রস বলছি। সো বেসিক্যালি যখন একটা অ্যারো থাকে তখন অ্যারোর যে পিছনের পার্টটা যেটা অনেকটা এরকম থাকে, আ সেটাকে আমি যদি আমরা অ্যারোর এক সাইড থেকে দেখার চেষ্টা করি সেটাকে আমি দেখব অ্যাজ এ ক্রস, অর্থাৎ যখন অ্যারোটা ভেতর দিকে যাচ্ছে আর যখন অ্যারোটা আমার দিকে আসছে তখন আমি দেখব হচ্ছে ফ্রন্ট পার্টটা, তখন আমি দেখব হচ্ছে বেসিক্যালি একটা ডট। সো আমি যদি এই কনভেনশনটা বুঝি তাহলে আমি যদি দেখি কিভাবে আমি ওয়াইন্ডিংটা করতে পারি এখানে। সো আমি দেখব যে আমি ওয়াইন্ডিংটা করার সময় আমি ধরা যাক আমার ১ম আম তারটা এদিক দিয়ে ঢুকছে। আমি একটু কালারটা চেঞ্জ করি। লেটস সে লেট মি ইউজ দিস কালার। ১ম তারটা এদিক দিয়ে ঢুকছে। সে এদিক দিয়ে ঢুকে আমি এক্সপেক্ট করব তাকে আমি, অর্থাৎ আমার যেহেতু ৩ টা ফেজ, সো এইটাতে থাকবে ফেজ 2, ফেজ 3, সো এটা দিয়ে সে বের হবে। সো আমি যদি দেখি সে ঠিক আম নর্থ পোলের উপরে যে স্লটটা আছে সেটা দিয়ে যখন ঢুকছে তখন সাউথ পোলের ঠিক উপরে যে স্লটটা আছে সেটা দিয়ে সে বেরোচ্ছে। আবার সে নর্থ পোলের এটা দিয়ে তাকে আমি আম আ উ ভেতরে ঢুকাবো এবং সাউথ পোলের এখান থেকে সে বের হয়ে আসবে। সো আমি যদি দেখি আমার ইভেনচুয়ালি পুরা ফেজটা হবে এরকম। সো দিস উইল বি মাই ফেজ 1। অথবা এক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে যে আমরা ৩ টা ফেজকে আর, বি এবং ওয়াই বলছি। সো দিস উইল বি অ্যাকচুয়ালি আমার ফেজ অ্যাকর্ডিং টু দিস ছবি, ফেজ ওয়াই। ঠিক একইভাবে আমার যদি বি এর জন্য হয়, আমি লেটস সে ব্লু কালার দিয়ে যদি আমি বোঝাতে চাই, আমার বি এর জন্য আমি যদি দেখি এটা এদিক দিয়ে যদি ঢুকে, সে এদিকে বের হবে এবং এদিক দিয়ে ঢুকবে আবার এবং সে এদিকে বের হবে। সো দিস উইল বি আমার এই দুটো হবে হচ্ছে আমার ফেজ বি, এবং এটা আমি ঠিক একইভাবে ফেজ আরকে আমি ডিফাইন করতে পারি। সো আমার খুব সিম্পল, আমি যদি এই মোটরটাকে অল্টারনেটরটাকে সরি আমি যদি ওয়াইন্ডিং করতে চাই, খুব বেসিক একটা ওয়াইন্ডিং, তাহলে এভাবে আমি করতে পারি। আমি এই ডায়াগ্রামটাও দেখতে পারি যে আমার কিভাবে হচ্ছে যে সে নর্থ পোলের আর ফেজের কথা যদি আমি চিন্তা করি, এক্সকিউজ মি, আর ফেজের কথা আমি যদি চিন্তা করি, কি হচ্ছে, সরি রাইট, আর ফেজের কথা যদি আমি চিন্তা করি, সে নর্থ পোল দিয়ে ঢুকে সাউথ পোল দিয়ে বের হয়ে আবার নর্থ পোল দিয়ে ঢুকে আবার সাউথ পোল দিয়ে বের হচ্ছে। এক্ষেত্রে কী হবে আমি খেয়াল করি, আমি যদি চিন্তা করি যে আমার কোন তারে আমার ইএমএফটা জেনারেট কীরকম হচ্ছে। সো এখানে যে স্লটটা আছে, ঠিক এই পয়েন্টে যে স্লটটা আছে, নর্থ পোলটা যখন এখানে আমি ধরে নিলাম যে তার মধ্যে তখন ম্যাগনেটিক ফিল্ডটা সবচাইতে বেশি স্ট্রং, অর্থাৎ তার রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড সবচাইতে বেশি। সো এখানে আমি ধরে নিচ্ছি যে তখন ইএমএফ জেনারেট হচ্ছে পজিটিভ। সাউথ পোলে ইএমএফ জেনারেট হচ্ছে সবচাইতে নেগেটিভ, আবার নর্থ পোলে সবচাইতে পজিটিভ, সাউথ পোলে সবচাইতে, আমি যদি এভাবে চিন্তা করি, সো আমার এরকম হবে, এদিকে আসবে, এটা এরকম হবে, আবার এটা আই গেস এদিকে যাবে এরকম। সো আমি যদি চিন্তা করি যে আমি এখানে যখন ৪ টা তার দেখব একটা ফেজের, সো এখানে আমি পাবো পজিটিভ। ধরা যাক আমার যদি একটা
একটা তারে অর্থাৎ এখানে যে তারটা আছে যেটা ঢুকছে সেটাতে যদি 220 ভোল্ট জেনারেট হয় তাহলে আমি এটাতে পাবো 220 প্লাস 220 প্লাস 220 প্লাস 220 টোটাল আমি পাবো 880 ভোল্ট, বা যদি আমি 100 করে দেখি তাহলে 400 ভোল্ট, সেভাবে আমি পেতে পারি। সো আমি বুঝতে পারছি যে আমার এই আর এবং ধরা যাক এই আর এর যেটা শেষ মাথা সেটা হচ্ছে এখানে। আমি যদি এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা দেখি আসলে ভোল্টেজটা পাবো এখানে 220, এখানে 220, এখানে 220 এবং এখানে 220, এই 4 টা ভোল্টেজের সামেশন। যেহেতু তারা এক্স্যাক্টলি একটা নর্থ পোলের উপর, একটা সাউথ পোলের উপর, একটা নর্থ পোলের উপর, একটা সাউথ পোলের উপর আছে। সো দিস ইজ এ ভেরি বেসিক উইন্ডিং। আমরা এই যে ৩ টা আমাদের যে ফেজ তৈরি হলো এগুলো কিন্তু ওপেন এন্ডেড, রাইট? আমার ওয়াই যেটা ফেজ সেটা খোলা আছে ২ পাশে, বি ব্লু যেটা সেটা খোলা আছে ২ পাশে, আর যেটা সেটাও খোলা থাকবে ২ পাশে। আমরা যখন একটা প্র্যাকটিক্যাল জেনারেটর করব তখন আমরা এগুলোর এক প্রান্তকে আমরা ইদার স্টার মোডে কানেক্ট করতে পারি, অর্থাৎ যেটাকে আমি বলছি ওয়াই কানেকশন, অথবা আমি চাইলে তাদেরকে ডেল্টা মোডে কানেকশন করতে পারি। আমরা এগুলো আগে দেখে এসেছি যখন আমরা ট্রান্সফর্মার করেছি। সো আমি ওয়াই ডেল্টা দুইভাবেই কানেক্ট করতে পারি, এবং আমি যদি দেখি যে দুটার কিন্তু অ্যাডভান্টেজ আছে, যেমন যদি ওয়াই হয় আমি অবভিয়াসলি আউটপুট ভোল্টেজটা একটু বেশি পাই, ডেল্টা হলে আমার আউটপুট ভোল্টেজটা একটু কম থাকে, বাট আমার কারেন্ট হয়তো আমরা একটু বেশি দিতে পারছি। সো আমাদের বেসিক একটা 4 পোল 12 স্লটের যদি আমি স্লটসের যদি আমি একটা ওয়াইন্ডিং, একটা অল্টারনেটর ওয়াইন্ডিং করতে বলি তাহলে আশা করছি সেটা কেমনে করতে হবে সেটা বলা যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের পোল পিচ হচ্ছে 3। পোল পিচ মানে হচ্ছে আমাদের কোনো একটা ফেজের যেটা দিয়ে ঢুকছে এবং যেটা দিয়ে বের হচ্ছে তাদের মাঝখানে আর কয়টা আছে। সো আমি যদি বলি সে এটা দিয়ে ঢুকে ১, ২ আবার, অর্থাৎ এটা যদি 0 হয় সে আবার ৩ নাম্বার দিয়ে আসছে। আবার ১ টা ২ টা বাদ দিয়ে, অর্থাৎ তার প্রতি তৃতীয় স্লটে ওই ফেজের তার আছে। সো এটাকে আমি বলছি পোল পিচ হচ্ছে 3। এবং আমি যদি দেখি এখানকার যে আম ফেজটা, অর্থাৎ এখানে আমি দেখছিলাম যে এখানে হচ্ছে 180 ডিগ্রি উপরে থাকবে এবং এখানে থাকবে 180 ডিগ্রি নিচে। অর্থাৎ আমার যদি সাইনোসয়েড চিন্তা করি এই জায়গার ভোল্টেজটা যদি হয় এইখানে, এই পয়েন্টের ভোল্টেজটা হবে আসলে নিচের দিকে। সো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইলেকট্রিক্যালি এই ২ টা তার আসলে 180 ডিগ্রি অপোজিট আছে একটা। অর্থাৎ এটা সাইনোসয়েডের পিক, টপ পিকে আছে। এখানের তারটাতে আসলে তখন যে ভোল্টেজটা জেনারেট হবে সেটা সাইনোসয়েডের মিনিমাম যে পিকটা সেটা, লোয়েস্ট পিক যেটা সেটা। সো সে কারণে আমি বলছি তাদের মধ্যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, পোল পিচ হচ্ছে ৩ ডিগ্রি। এটা গেল আমার একটা বেসিক স্টেটর ওয়াইন্ডিং, যেখানে আমার এটা একটা সিঙ্গেল স্লট, প্রতিটা স্লটে একটা তার থাকে। আমরা চাইলে যখন আমাদের জেনারেটরের আমাদের বা অল্টারনেটরের আমি যখন ক্যাপাসিটি বাড়াতে চাই তখন আমি মাল্টিপল স্লট ব্যবহার করতে পারি পার ফেজে। এখানে যেমন আমার পার ফেজে শুধুমাত্র একটা স্লট আছে, পার ফেজে শুধু একটা স্লট আছে। আমি চাইলে আমার যখন ক্যাপাসিটি বাড়াতে হবে তখন এখানে আমি অবভিয়াসলি যেটা করব যে এখানে তারের সংখ্যা বাড়াবো। আমার যদি তারের সংখ্যাতে কভার না হয় তখন আমি এমন করতে পারি যে একটা ফেজে আমি একটা স্লটের জায়গায় ২ টা স্লট করতে পারি। তখন অবভিয়াসলি আমাদের কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। আমি সেটা হ্যান্ডেল করছি একটু পরে। সো আমি যদি জেনারেটরের বা অল্টারনেটরের ক্যাপাসিটি বাড়াতে চাই, তখন আমরা যেটা করতে পারি ইভেন একটা স্লটে আমরা ২ টা তার ব্যবহার করতে পারি, ২ সেট অফ তার, এবং আমরা পার ফেজে আমরা ইউজুয়ালি ২ টা ইয়েও ব্যবহার করতে পারি, ২ টা স্লটও আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমার কানেকশনটা কেমনে হয় আমি একটু দেখতে পারি। আমি দেখব যে এই ২ টা হচ্ছে আমার একটা পোল, এই ২ টা হচ্ছে আমার আরেকটা ফেজ, সরি এই ২ টা একটা ফেজ, এই ২ টা একটা ফেজ, আর এই ২ টা হচ্ছে আরেকটা ফেজ। অর্থাৎ আমি যদি RGB বলি তাহলে এটা যদি R হয়, এটা G যদি হয়, এটা আমার B, ৩ টা ফেজ কাজ করবে। তো অবভিয়াসলি এই স্লটে এবং এই স্লটে আমার যে ইলেকট্রিক্যাল ইএমএফটা তৈরি হবে তারা অবভিয়াসলি সেম ফেজে থাকবে না। এইটা অ্যাকচুয়ালি আমি যদি দেখি যে এই দুটোর মধ্যে যে ইলেকট্রিক্যাল ইএমএফটা তৈরি হবে অ্যাকচুয়ালি সেই ইএমএফের মধ্যে একটা 30 ডিগ্রি ডিফারেন্স থাকবে। অর্থাৎ এটার মধ্যে যে ফেজটা হবে সেটা যদি এরকম হয়, এটার ফেজটা তার থেকে একটু আগে পিছে থাকবে। সো দ্যাট উইল বি এ চ্যালেঞ্জ, বাট সেটা খুব বেশি ইভেনচুয়ালি আউটপুটে খুব বেশি প্রবলেম করে না। সো এরকম ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন এই ২ টা একই ফেজে আমরা ইউজ করছি তখন এদেরকে আমরা বলছি একই পোলার গ্রুপ, অর্থাৎ তারা আসলে একই ফেজে থাকছে। সো এরকম আমি যদি দেখি যে এই স্পেসিফিক ক্ষেত্রে এই দুটো মিলে একটা পোলার গ্রুপ, এই দুটো একটা পোলার গ্রুপ, ঠিক এখানে এই দুটো একটা পোলার গ্রুপ এবং এই দুটো একটা পোলার গ্রুপ। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এই দুটো মিলে ফেজ, এই দুটো মিলে ফেজ 1। সো তখন আমরা দেখব যে
আগে যেটা ছিল শুধু এটা ছিল ফেজ 1। এক্ষেত্রে আসলে শুধু একটা স্লট না, এই ২ টা মিলে একটা ফেজ 1 আমরা ধরছি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। তো এটাকে আমরা বলছি একটা পোলার গ্রুপ। সো সেক্ষেত্রে আমি যদি ওয়াইন্ডিংটা আমি দেখি, তো আমার এখানে দেয়া আছে যে আমি আসলে কিভাবে করতেছি। 1 থেকে আমি 7 এ আসছি, 7 থেকে আবার 2 তে যাচ্ছি, 2 থেকে আমি আবার 8 এ আসছি এবং তারপর আমি এদিকে আসছি। সো বেসিক্যালি দ্যাটস হাউ আমরা যেটা করি, সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়াইন্ডিংটা করি। আমি যদি একটু ফ্ল্যাট ড্র করি, আমি দেখতে পারবো যে আমার কোনো একটা ফেজের, আমি যদি বলি R ফেজের, এখান থেকে শুরু হয়ে 1 এ আসলো, 1 থেকে সে 7 এ গেল, আবার পিছন দিয়ে 2 আসলো, 2 থেকে সে আবার 8 এ গেল এবং 8 থেকে সে আবার পরের যে পোলার গ্রুপটা আছে সেখানে সে যাচ্ছে। সো দ্যাটস হাউ আমরা এই টোটাল ওয়াইন্ডিংটা করছি। তো এখানে যে কমপ্লেক্সিটিটা অ্যারাইজ করে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে একটা ফেজ ডিফারেন্স আছে তাহলে কি হতে পারে। সো আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে যদি আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি হয়, যদি যেমন এটার ক্ষেত্রে কি হয়, এই ফেজ, এটার যে ফেজটা এবং এটার ফেজটা এক্স্যাক্টলি অপোজিটে আছে এবং আমরা যদি এমনভাবে কানেক্ট করি যে এখান থেকে একটা আউটপুট নেব, এখান থেকে আউটপুট নেব, তাহলে এই দুটো আসলে কি হয়, আমাদের অ্যাড হয়। সো একটাতে যদি 100 ভোল্ট হয়, আরেকটাতে যদি 100 ভোল্ট হয়, তাহলে টোটাল ভোল্টেজ হবে 120 ভোল্ট। কিন্তু যখন আমার ২ টা কয়েল ডিফারেন্ট ফেজে থাকে তখন তাদেরকে আমাদের ভেক্টর সাম করতে হয়। সো ভেক্টর সাম যদি করি তাহলে আমরা দেখছি যে যেমন ওটার ক্ষেত্রে যদি আমরা ৩ টা, ফর এক্সাম্পল আমার যদি ৩ টা থাকতো, তাহলে ৩ টা যদি সেম ফেজে থাকতো তাদেরকে আমরা অ্যারিথমেটিক সাম করতে পারতাম। কিন্তু যেহেতু তারা সেম ফেজে নাই, তাদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ডিফারেন্স আছে, তাদেরকে আমরা ভেক্টর সাম, অ্যারিথমেটিক্যাল সাম না করে আমরা তাদেরকে ভেক্টর সাম করছি। সো এই ক্ষেত্রে আমার টোটাল ভোল্টেজ হতো 3 ES, কিন্তু এক্ষেত্রে ভোল্টেজটা আসলে 3 ES হচ্ছে না, তার থেকে একটু কম হচ্ছে। সো এক্ষেত্রে আমরা যখন আমাদের একটা জেনারেটরের ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছি, অর্থাৎ আমার টোটাল পাওয়ার ডেলিভার্ড আমি বাড়াতে চাই, তখন আমার কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। সেই কমপ্লেক্সিটিকে আমরা হ্যান্ডেল করতে পারি ম্যাথমেটিক্যালি। সো আমরা দেখছি যে আমার টোটাল আউটপুটটা 3 ES এর জায়গায় একটু কম হচ্ছে বা আমার অ্যারিথমেটিক সামের জায়গায় একটু কম হচ্ছে, ভেক্টর সামটা পাচ্ছি। বাট আমি যদি বলি যে আমাদের আসলে এই যে আমরা যে কয়েলটা ডিস্ট্রিবিউশন করছি ২ টা সেপারেট স্লটে, সো এই ডিস্ট্রিবিউশনের কারণে আমার আসলে কতটুকু ভোল্টেজ ডিফারেন্স হবে সেটাকে আমরা বলছি কেডি বা একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এবং এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ভেক্টর সাম যেটা সেটা, এবং আমাদের যদি এটাকে অ্যারিথমেটিক সাম করতাম তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা। সো আমরা বুঝতে পারছি যে আসলে আমরা যদি জানি কেডি কত, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা তারের যদি আমরা ইএমএফটা জানি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে টোটাল যে ইএমএফটা আমি পাবো কোনো একটা ফেজে, সেটা হবে আসলে কেডি ইন্টু অ্যারিথমেটিক সাম যেটা সেটা। বা আমি এখানে কেডি যেটা লিখেছি, ভেক্টর সাম ডিভাইড বাই অ্যারিথমেটিক সাম। আমরা আরও একটা কাজ করতে পারি, ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে আমরা শর্ট পিচ ওয়াইন্ডিং করি। সো অনেক ক্ষেত্রে ধরা যাক আমার যদি স্লট সংখ্যা অনেক বেশি হতো, আমি যেটা করেছি এখানে সেটা হচ্ছে আমি তারটা ভেতরে ঢুকিয়ে আমরা ৬ থেকে বের করেছি। বাট এটা পসিবল যে আমি ভেতরে ঢুকিয়ে ৩ থেকে বের করলাম, ফর এক্সাম্পল এখানে। বাট সেটা একটু কাউন্টার ইনটুইটিভ মনে হচ্ছে যে আসলে কেন আমি ৩ থেকে বের করব? বাট কিছু অ্যাডভান্টেজ আছে। বাট এটা যদিও 3 ফেজের ক্ষেত্রে বা মাত্র 12 স্লট যখন থাকে তখন এটা একটু ডিফিকাল্ট, বাট আমার স্লট সংখ্যা যখন অনেক বাড়বে তখন সেটা আসলে চিন্তা করা যায়। সো আমি যদি দেখি যে সেক্ষেত্রে আমি যদি ১ থেকে বের করি, যদিও আমার ৭ দিয়ে বের করার কথা ছিল, আমি ৭ দিয়ে বের না করে আমি যদি ৬ দিয়ে বের করি, তাহলে অবভিয়াসলি আমার এইটাতে ১ এ যে ইএমএফটা ছিল সেটা এবং ৬ এ বা ৭ এ যে ইএমএফটা ছিল তাদের মধ্যে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকবে না। ইলেকট্রিক্যাল ডিফারেন্সটা হবে আরেকটু ভিন্ন। হয়তো দেখা যাবে যেমন এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক্যাল ডিফারেন্সটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমরা যখন এদেরকে অ্যাড করব, অর্থাৎ আমি এখানে যেটা করেছিলাম যে আমার আম এইটা এবং এইটার যে ভোল্টেজটা সেই দুটো অ্যাড হচ্ছিল, ২০০ এবং ২০০ যদি হয় তাহলে টোটাল ৪০০ হচ্ছিল। বাট এক্ষেত্রে সেটা হবে না। আবার আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাগেন ওই ডিস্ট্রিবিউশনের মতো আমরা এখানে পাবো হচ্ছে স্পেসিফিকলি তাদের যে ভেক্টর সামটা সেটা। তো এটাকে আমরা বলছি পিচ ফ্যাক্টর, যেটাকে ওয়ান্স এগেন আগের মতো কেসি, এবং এটাকে আমরা বলছি যে এই দুটো ফেজের তাদের যে ভেক্টর সাম ডিভাইড বাই অ্যারিথমেটিক সাম। তো আমি কেন করব এরকম? যেমন এই ক্ষেত্রে আমি তো বলেছি যে আমি করছি বিকজ আমাকে আসলে জেনারেটরের ক্যাপাসিটি বাড়াতে হচ্ছে। সো সেই কারণে আমি করেছি। বাট আমি এটা ইচ্ছা করেও করতে পারি। আমার যদি ছোট সিঙ্গেল জেনারেটর হয় সেক্ষেত্রে আমি এটা ইচ্ছা করেও করতে পারি যে তার কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে যখন আমি শর্ট পিচ করি
তখন আমার হারমোনিক্সের আম যে হারমোনিক্সের যে ব্যাড ইফেক্টগুলো সেগুলো আমার কমে। তো এই হারমোনিক্সগুলো আসার কারণ কি? হারমোনিক্স বলতে আমি বোঝাচ্ছি যে আমার আসলে এখানে যে ভোল্টেজটা জেনারেট করার কথা ছিল সেটা ছিল এক্সাক্টলি পিওর 50 হার্টজ। কিন্তু সেটা যদি পিওর 50 হার্টজ না হয়, সেটা যদি এমন হয় যে এখানে কিছু হারমোনিক্স আছে অর্থাৎ 100 হার্টজ, 200 হার্টজ, 400 হার্টজ আছে, তখন আম আমরা ডেফিনিটলি সেটা চাই না। কারণ এই পাওয়ারটা যখন আমি আমার মোটরে ডেলিভারি করব, তখন আমার আউটপুটটা ডেফিনিটলি আ আমাদের ডিজায়ার্ড অর্থাৎ আমি দেখব যে আমার মোটরটা হয় আওয়াজ করছে, তাদের মধ্যে ভাইব্রেশন আছে। আমার ইলেকট্রনিক যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো হয়তোবা অতিরিক্ত হিটেড হচ্ছে। সেটা আমরা চাই না। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে শর্ট পিচ করলে যেটা হয় যে আমরা এক্ষেত্রে খেয়াল করি আমাদের 50 হার্টজের যে ২ টা কম্পোনেন্ট, এই ২ টা কম্পোনেন্টের একটার সাথে আরেকটা ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু আমার যদি ফ্রিকোয়েন্সিটা বেশি হয় হারমোনিক্সগুলোর ক্ষেত্রে এই ডিফারেন্সটা আরেকটু বেশি হবে। তখন দেখা যাবে কি যে আমার শর্ট পিচ করার কারণে হারমোনিক্সের যে সামটা সেটা কিন্তু কমে আসবে। সো আমার যদি ফার্স্ট হারমোনিক্স হয় হয়তোবা 30 র জায়গায় 60 হলো। যদি সেকেন্ড হারমোনিক্স হয় সেটা হয়তো 120 ডিগ্রি হবে। সো বেসিক্যালি এমন হতে পারে যে কোনো একটা ক্ষেত্রে ২ টা হারমোনিক্স একটা আরেকটাকে ইনফ্যাক্ট নাল করছে। সো আমরা শর্ট পিচ উইন্ডিং করলে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমাদের হারমোনিক্সগুলো যে অ্যাডভার্স ইফেক্ট সেটা আমাদের কমে আসে। হারমোনিক্স যদি কমে অবভিয়াসলি আমার যেটা হয় যে আমার লসগুলো কমে। কারণ হারমোনিক্সটা আসলে আমাদের ডিজায়ার্ড আউটপুট। আমি একটা ফ্যানকে 50 হার্টজ এ ঘোরাতে চাই। সেই ফ্যানে আমি যদি একটা ছোট 100 হার্টজ, 200 হার্টজের একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিই, একটা আরএমএফ জেনারেট করি। সেই আরএমএফ অনুযায়ী ফ্যানটা ঘুরবে না। এবং এনার্জিটা জাস্ট হিট হিসেবে লস হবে। সেটাতে একে তো ইলেকট্রিক্যাল লস হবে এবং আমাদের যে যন্ত্রটা সেটাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা জেনারেলি যদি ইকুয়েশনটা বের করি, আমরা আমরা একটু যদি আমাদের আম আ বেসিক ইকুয়েশনে যাই যে আমাদের পার ফেজে আমাদের যে ইএমএফটা জেনারেট হয় সেটা কত? আমরা যদি দেখি আমরা জানি যে এটা ফ্যারাডেজ লস dφ/dt অনুযায়ী আসে। আমাদের টোটাল নাম্বার অফ কন্ডাক্টর এবং আমাদের পোল, আমাদের ফ্রিকোয়েন্সি যেটা সেটা আমি যদি কনসিডার করি আমি দেখব যে আমার ইএমএফ যেটা জেনারেট হয় একটা একটা স্পেসিফিক ফেজে, তখন সেই ইএমএফটার ভ্যালু হবে 4.44 ইন্টু এফ ইন্টু ফাই ইন্টু টি। এগুলোর ডেসক্রিপশনটা এখানে দেয়া আছে। আমি এটা ডিটেলটা যাচ্ছি না, দিস শুড বি কোয়াইট সিম্পল। বাট আমার যখন এটা এটার মতো হচ্ছে না, অর্থাৎ আমার যখন এক্স্যাক্টলি এটার মতো পারফেক্ট হচ্ছে না, যখন আমার এখানে একটু ২ টা স্লটে আমি ডিস্ট্রিবিউট করছি, অথবা আমার যদি শর্ট পিচ ওয়াইন্ডিং করি, অর্থাৎ আমার যদি কেসি এবং কেডি এই ২ টা এক্সিস্ট করে, এই ২ টা যদি 1 না হয়, সেক্ষেত্রে আমার টোটাল যে ইএমএফটা আমি পাবো, সেটা হবে অ্যাকচুয়ালি কেসি ইন্টু কেডি টাইমস এটা। সো এটা আসলে বোঝা যাচ্ছে। সো সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং আমাদের যে পিচ ফ্যাক্টর সেগুলোর উপর আমাদের ইএমএফটা কীভাবে ভ্যারি করে। অল্টারনেটিভের ক্ষেত্রে একটা ছোট বিষয় আমাদের হয়তো আমাদের বইয়ে যেটা কভার করা আছে সেটা হচ্ছে এটার যে সাইজ কনসিডারেশন, অর্থাৎ অল্টারনেটরের সাইজ বড় হলে কি হয়, ছোট হলে কি হয়। আমাদের যখন অল্টারনেটরের আমাদের যখন পোল সংখ্যা কম হয়, আমরা জানি অল্টারনেটরের ইকুয়েশনটা হচ্ছে 120 এফ বাই পি, রাইট? অল্টারনেটরের যে ফ্রিকোয়েন্সিটা যেটা জেনারেট আমরা আগে যেটা দেখেছি, সরি, এফ ইকুয়ালস টু পি এন ওভার 120 হার্টজ, রাইট? সো আমার যদি পোল সংখ্যা কম হয়, আমার আমাকে কিন্তু সাপ্লাই দিতে হবে লেটস সে 50 হার্টজ। আমার যদি পোল সংখ্যা কম হয়, অর্থাৎ আমার যদি মোটরটা ছোট হয়, অল্টারনেটর ছোট হয়, তাহলে আমাকে বেশি স্পিডে ঘোরাতে হবে। আর আমার যদি পোল সংখ্যা বেশি হয় তাহলে আমি তাকে কম স্পিডে ঘোরালেও পারবো। সো ডিপেন্ডিং অন আমার যে অল্টারনেটরটা আমি কিভাবে ডিজাইন করছি, আমি আমি যদি দেখি যে আমি এটাকে কম স্পিডে ঘোরাতে চাই তাহলে আমার পোল সংখ্যা বাড়াবো। পোল সংখ্যা বাড়ানো মানে হচ্ছে সাইজ বাড়ানো। অল্টারনেটরের সাইজ যখন বাড়াবো তখন আমাকে তার কুলিংয়ের কথা চিন্তা করতে হবে। সাইজ বাড়া মানে হচ্ছে তার ক্যাপাসিটি বাড়া, তার ক্যাপাসিটি বাড়া মানে হচ্ছে তার লসগুলোও বাড়া। আর লসগুলো যখন বাড়ে সেখানে হিট তৈরি হয়। সেই হিটগুলো ডিসিপেট করার প্রয়োজন পড়ে। সেই ডিসিপেশনের জন্য আমরা বিভিন্ন রকম কুলিং টেকনোলজি ইউজ করি। সেটা এয়ার কুলড হইতে পারে, আমি জাস্ট একটা ফ্যান লাগিয়ে দিলাম। সেটাকে আমরা সামটাইমস ওয়াটার কুল করি। সেক্ষেত্রে কি হয়, আমরা আমাদের যে স্টেটর এবং রোটর থাকে সেগুলোর ভেতরে আমরা পানির পাইপ দিয়ে দেই, অর্থাৎ এগুলোকে ড্রিল করে সেখানের মধ্যে দিয়ে পানি সঞ্চালনের একটা ব্যবস্থা রাখি, অথবা সামটাইমস এগুলোকে আমরা হাইড্রোজেন কুলিংও করে থাকি। বাট অ্যাজ দ্য সাইজ গ্রোজ একটা অল্টারনেটরের, এটার কুলিং বিকামস মোর অ্যান্ড মোর ক্রুশাল।
সো এটা গেল হচ্ছে আমাদের অল্টারনেটরের বেসিক্যালি ওয়াইন্ডিং এর যে পার্টটা সেটা। আমরা নেক্সট দেখব হচ্ছে আমরা যখন অল্টারনেটরে কোনো একটা লোড দিব, তখন আসলে অল্টারনেটরটা কিরকম বিহেভ করে।